ঘন্টা ধরে বললো যে না, আস্তে আস্তে ওর অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। ওর জন্য আমি সেদিন আলু ভাজাই করছিলাম, ওরা দুজনে খুব ভালোবাসে। আমরা ছাদে খেতে দিয়ে আসছি, এটা যে আমাদের কাছে কি জ্বালা, কি যন্ত্রণা। ওকে বাঁচাতে পারতাম, মারা যেত না। দেখতে পাবো না, আমার পুরো বাড়িটা হাহাকার করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার একটাই অনুরোধ, মানে ক্রাইম ঢাকার জন্য তো তারা এত চেষ্টা করছে। পাটুলির ছাত্রের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে একাধিক। অনেকেই বলছেন এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, আবার কেউ কেউ বলছেন জাস্টিস ফর আয়ুষ। কিন্তু আয়ুষের মৃত্যুতে কারণ তো রয়েছে। তার শারীরিক অসুস্থতা যদি থেকেও থাকে, তাহলে অসুস্থ হওয়ার পর সেদিন কি করছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা? কেন তার পরিবারের অভিযোগ অনুযায়ী সঠিক সময়ে তারা জানতে পারেননি তাদের বাচ্চাটি অসুস্থ হয়ে রয়েছে? একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা পৌঁছে গিয়েছিলাম পাটুলিতে আয়ুষের বাড়িতে। কি বলছেন তার মা, শোনাবো আপনাদের। 10-12 দিন বাদে স্কুল পাঠিয়েছিলাম। তার আগে ওর সেই ভোটের ওই টাইমটা জ্বর ছিল বলে আমরা বেশ অনেক দিন কামাই করেছি। ও প্রথম পিরিয়ডে যাওয়ার পরে অত গরমের মধ্যে, ওদের ক্লাসরুমগুলো নাকি প্রচণ্ড গরম, আর অত গরমের মধ্যে ও শরীরটা দুর্বল লাগছিল। তো প্রথমেই তো একটা মানুষ অত অসুস্থ হয়ে যায় না, একটা বাচ্চা। ও প্রথম পিরিয়ড থেকেই বলছিল ম্যামকে, প্রথম পিরিয়ডে ম্যামকে বলেছে, সে বলেছে হেড ডাউন করে বসে থাকো। প্রথম পিরিয়ডে ও যখন বলছে অসুস্থ, তখনই তো দেখা উচিত ছিল, কিন্তু সেটাকে করা হয়নি। প্রথম পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, এরম করে ছখানা পিরিয়ড ও শুধু না, লাস্টে যখন ও আর বলার কন্ডিশনে ছিল না, তখন ওর আশেপাশে যত বন্ধুরা ছিল ওরাও গিয়ে বলেছে যে ম্যাম আয়ুষ উঠতে পারছে না, আয়ুষ কীরকম অসুস্থ হয়ে ঘুমাচ্ছে। এমনকি ও নিজেও টিফিন খেতে পারেনি, ওর একটা বন্ধু সে ওকে টিফিন জোর করে খাইয়ে দিয়েছে, কেউ একজন ওকে জলের বোতল থেকে জল খাইয়ে দিয়েছে। মানে ওই যে জলের বোতলটাও পুরো আমি সেদিন খুলে দেখছি পুরো ভর্তি জল, মানে একটুকুনি এইটুকু মধ্যে জলটুকু শেষ হয়েছে। ও গরমের মধ্যে আছে, ও যখন বারে বারে বলছে অসুস্থ, ওকে হেড ডাউন করিয়ে রাখা হয়েছে। তাকে তো একটা ফ্যানের তলায় বসানো উচিত ছিল, কেন গরমের মধ্যে সুস্থ বাচ্চাই অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের তো একটু কেয়ারের দরকার। তাকে সেটা কি না করে ওকে এমন একটা জায়গায় বসানো হয়েছিল, জানলা থেকে প্রচুর রোদ এসে ওর পুরো মাথায় গায়ে প্রচুর পরিমাণে রোদ পড়েছে। শেষ পিরিয়ডে এমন হয়েছে ও আর উঠতে পারছে না, উঠতে পারছে না, মানে এটা দেখাও গেছে, ও পাটা পুরো টলমল করছে। হ্যাঁ, এটা কালকেরে দেখেছে। সবটা তো আমাদেরকে কোঅপারেট করছে না, আমাদের প্রথম দিন থেকেই যদি দেখতো। ওর পা টলমল করছিল, আর ওই অত ভারী ব্যাগ ও তুলতেও পারছিল না। তো ম্যামরা ওকে, বাচ্চারা ডেকে তুলেছে, বন্ধুরা ছুটি হয়ে গেছে, কিন্তু ও বেরোতে পারছিল না। দীর্ঘ টাইম পর যখন ওকে জোর করে তোলা হয়েছে, তা ও সিঁড়ি দিয়েও আর নামতে পারছে না। এইবারে ও সিঁড়ি থেকে পড়ে গিয়ে, ওই ভারী ব্যাগ নিয়েও সিঁড়ি থেকে পড়ে গেছে। পড়ে যাবার পরে এবার গায়ে যে দাগ ফাগগুলো লেগে গেছে, ওই পড়ে যাবার ফলে ওর কী হয়েছে, পুরো মাথার ভেতরে ইন্টারনাল হ্যামারেজ হয়ে গেছে, পুরো মাথাটার মধ্যেও রক্ত জমে গেছে। আচ্ছা, তখনও তো স্কুলের তো একটা এত কিছু যে তারা করছে, মানে ক্রাইম ঢাকার জন্য তো তারা এত চেষ্টা করছে। ওই সময় বাচ্চাটা যে পড়ে গেল, ওইটুকুর জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আমাদের ইমিডিয়েট বলতে পারতো না? প্রথমেই তো ফোন করে দেওয়া উচিত ছিল। একটা টেবিলের মধ্যে ওকে ফেলে রেখে দিয়েছে। নর্মাল যে ওকে এসি রুমেও ঢোকালে মানে শরীরে যে ওকে কোনোভাবে বল পাবে সেটার কোনো ব্যবস্থা, ওই গরমের মধ্যে ওইভাবেই ফেলে রেখে দিয়েছে। আর ওর গালে অনবরত ম্যামেরা চড় মেরে ওর হুঁশ ফেরানোর চেষ্টা করছে, দুগালে ছাপ করে চড় মারছে আর হুঁশ ফেরানোর চেষ্টা করছে, আয়ুষ আয়ুষ করে ডাকছে। তখনও হাসপাতালে নেয়নি, আমাদের বলেও নি যে মিনিমাম পড়ে গেছে। ওকে পুরো চান করিয়েছে যাতে ওর গায়ের ময়লাগুলো ধুয়ে পড়ে যায়, আমরা যাতে না মিনিমাম সন্দেহটুকু করি। ছাড়ার সময় ওকে কোনো
কোনোভাবে বললো না যে পড়ে গেছে, বললো ও বেরোনোর সময় শরীরটা একটু ওর খারাপ লাগছিলো, গরমে তো হয়। তা আমরা ওয়ারিস খাইয়েছি, চোখে মুখে জল দিয়ে দিয়েছি, একটু টফিও খাইয়েছি। টফি অনেকে বাচ্চারা আবার বলছে কি ওষুধ খাইয়ে দিয়েছি, আমরা বুঝতে পারিনি। কিন্তু আয়ুষকে দেখেছি জোর করে একটা ওষুধ খাওয়াতে, ওনারা জানেও না কোন ওষুধে ওর অ্যালার্জি আছে বা কিছু। ওইভাবে আমরা টেনে টেনে ওই গরমের মধ্যে, তখন আমিও চলে গেছি, আমাকে ফোন করার পরে আমি চলে গেলাম, তারপরে আমরা নিয়ে গেলাম বাঘাযতীনে আইরিসে। ওখানেও প্রায় 1 ঘন্টার মতন রাখা হয়েছিল, ওকে স্লাইং দেওয়া হয়েছে, ওনারা যতটুকু ফার্স্ট এড ট্রিটমেন্ট দেওয়া যায়, অক্সিজেন টক্সিজেন সব কিছুই দিয়েছে। আমি যখন ওকে বারে বারে ডাকছি, ডাক্তার বলে ওকে ডাকতে থাকুন আপনি। ওকে যখন খুব করে যখন ডাকছি, তখন ওই উঠে হড়হড় করে বমি করলো, বমি করে এরকম মা আমার মাথাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে, প্রচণ্ড ব্যথা করছে, তাড়াতাড়ি বাবাকে ডাকো। ওই যে বললো, বলে আর একবার একটুখানি বমি করলো, বলে করে তারপরে ও মানে কোমায় চলে গেল ও। ওখান থেকে আমরা নিয়ে গেলাম দেবী সিটিতে। ওখানে স্ক্যান, আগে তো গিয়ে সিটি স্ক্যান করলো, সিটি স্ক্যান করে বলল যে না, এটা ওর মাথার মধ্যে রক্ত জমে গেছে, ওর মাথার মধ্যে অনেক আগে একটা টিউমার ছিল, সেটা আমরাও জানতাম না। ডাক্তার বলে এমন জায়গায় হয়েছিল, ওকে জানান দেয়নি, আপনারা হয়তো পরে জানতেন, মেডিসিন বা ট্রিটমেন্ট করলে ওটা ঠিক হয়ে যেত। কিন্তু ওই যে অত জোরে পড়ে গেছে, ওর মাথার মধ্যে যে ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল, ওই চাপে ওর মাথার ওটাকে ফেটে গেছে, টিউমারটা ফেটে গেছে। ফেটে যাবার ফলে ওই টিউমারের চাপে স্কুলের সিঁড়িতে পড়ে গিয়ে টিউমার ফেটে গেছে। হ্যাঁ, ওই যে পড়ে গিয়ে যে রক্তক্ষরণটা হচ্ছিল, ওই টিউমারটাও ফেটে গেছে তার ফলে ওই চাপে। আর যে মাথার যে ব্রেনটা ছিল, ওটা ওই টিউমারের চাপে আস্তে আস্তে ঘাড়ের দিকে ঢুকে গেছে, যার ফলে ও কোমায় চলে গেছে। তারপরে তো দেবী সিটিতে অতদিন পড়ে রইল, এমআরআই করলো অনেক ঘন্টা ধরে, বললো যে না, আস্তে আস্তে ওর অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। তারপরে 11টার সময় কোমায় চলে গেল। ডাক্তাররা তখন আমাদেরকে খুব বকাবকি করছে, বলছে যে আপনারা যেটা বলছেন, টিচাররা যেটা বলছে, এটার সাথে কোনো মিল নেই। হয় ওর মাথায় কেউ খুব জোরে কোনো টিচার আঘাত করেছে, মানসিক নির্যাতন করেছে, নাহলে ওকে কোনোভাবে প্রচণ্ডভাবে শাসন করেছে, যার ফলে ওর ব্রেনের মধ্যে এই জিনিসটা হয়ে গেছে, এতটা এফেক্টেড হয়ে গেছে, কোমায় চলে গেছে। তখনও পর্যন্ত মানে ওই রেকর্ডিংটাও আমার হাজব্যান্ডের কাছে আছে, মানে ফোন করেছে টিচারকে, যে টিচারের ওই সময় ছুটি দিচ্ছিল, যে মাসি ছিল, তাকে ফোন করলো যে ম্যাম, আমাদের পেশেন্টের কেস হিস্ট্রির জন্য আপনারা প্লিজ একটু কোঅপারেট করুন, আমরা বুঝতে পারছি না যে ওর মাথার মধ্যে এত বড় কি করে হয়ে গেল, এইটুকুর মধ্যে তো এত বড় জিনিসটা হওয়ার কথা না। ও কি পড়ে গেছিলো, বারে বারে ডাক্তার জিজ্ঞাসা করছে, আমাদেরকে বকাবকি করছে। তখনও পর্যন্ত ম্যামেরা অস্বীকার করে গেল যে ও পড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার একটাই অনুরোধ, যে আপনি দয়া করে আমাদেরকে এই ব্যাপারটাতে সাহায্য করুন, যাতে আর কোনো বাচ্চার, যাতে এই যারা অপরাধী, যাদের অবহেলার জন্য তিল তিল করে আমার ছেলেটা আজকে মৃত্যুর দিকে এগিয়ে গেল, তারা যাতে শাস্তি পায়। কেননা এখানে অনেক বাচ্চার সাথেই অন্যায় হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, শেষ আপনি সাহায্য করুন। কথা মনে পড়ছে, শেষ কি বলে গেছিল বাড়ি থেকে? বাড়ি থেকে ও যা খেতে ভালোবাসতো, মা আমি এটা ভালোবাসি, এটা করবে, ওর জন্য আমি সেদিন আলু ভাজাই করছিলাম। ওরা দুজনে খুব ভালোবাসে আলু ভাজা খেতে, মা পায়েস খেতে ভালো লাগে। আমি সেই দিনই রাত্রিবেলায় করতাম, দুপুরবেলা আমি তো রান্না করতে করতে ওইভাবেই, আমার ছেলেটার আর ফেরা হবে না, আর ভাত খাবে না। একটা বাবা মার কাছে কি শোকের যে তাকে গিয়ে আমার কোলের কাছে না খাইয়ে আমরা ছাদে খেতে দিয়ে আসছি, এটা যে আমাদের কাছে কি জ্বালা, কি যন্ত্রণা। যে জিনিসটা ওরা আমাদের জন্য করলে আমরা বড় সুখ পেতাম, সেটা আমাদেরকে করতে হচ্ছে, এটা যে কি যন্ত্রণা, প্রত্যেকটা বুকের হাড় ভাঙার মতন যন্ত্রণা আমার হচ্ছে। আমরা আর ওর বাবা আর বাঁচতে ইচ্ছা করছে না। আমরাও যদি চলে যেতে পারতাম বড় শান্তি পেতাম, কারণ এই জ্বালা নিয়ে প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা মুহূর্ত ভাবছি দুঃস্বপ্নটা কেটে গেলে আমার বাচ্চাটা আবার ঠিক হয়ে যাবে। ছোট ছোট দাঁতগুলো বেরোতো, আমাকে দেখাতো, ভাই দেখো আমার দাঁত উঠেছে, ভাই দেখো আমি বড় হচ্ছি একটু একটু করে, এরকম এটাতে হাত পৌঁছাচ্ছে, আর কোনোদিন দেখতে পাবো না। আমার পুরো বাড়িটা হাহাকার করছে। ও বড় হয়ে বলতো, মা আমি মেট্রো রেল চালাবো, মেট্রো রেলে সারাক্ষণ এসি থাকে, আমার ঠান্ডাতে খুব ভালো লাগে। মানে ঘরেও মানে একটুখানি গরমও একদম খুব একটা সহ্য করতো না। সরকার নয়, সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ তাদের নেই, কিন্তু কোথাও গিয়ে অভিযোগে বিদ্ধ হচ্ছে ওই বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
তারা যদি সঠিক সময়ে ঠিকঠাক কারণ জানাতেন তাহলে হয়তো বাচ্চাটি বাঁচতো, এমনটাই বলছেন আয়ুষের পরিবারের সদস্যরা। প্রশ্ন উঠছে নিরন্তর, বিচার পাবেন তারা? মৃত্যুর আসল কারণ সত্যি সত্যি খুঁজে পাবে পুলিশ? এখন প্রশ্ন, জাস্টিস পাবে তো আয়ুষ? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।